गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू कनसेप्चुअल फिजिक्स स्टाडी सेंटर। आजकेर क्लासे आमी तोमादेरके पढ़ाबो ग्यासेर चापेर परिमाप किभाबे करते हय। कमप्लीट क्लासटा देखबे ताहले ग्यासेर चाप परिमाप संक्रांत कोनो समस्या आर थाकबे ना। आमरा ग्यासेर चाप परिमाप किभाबे करते हबे जाते एई कन्सेप्टटा पुरो क्लियर हय, आमरा शुरू करब तरलेर चाप दिए। এই পোর্শনটা হয়তো বইয়ে তোমরা পাবে না, কিন্তু এই পোর্শনটা দেখো। তারপরে আমরা ফাইনালি আমরা বায়ুমণ্ডলের চাপ কী করে মেজার করা হয় সেটা বের করব, এবং তারপরে আমরা গ্যাসের চাপ কী করে মেজার করা হয় সেটা বের করব। তাহলে টোটাল ব্যাপারটা পরিষ্কার হবে। তো প্রথমে দেখে নিই তরলের চাপ। সেটা আমরা একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে তরলের চাপ কীভাবে বের করতে হয়। তো তরলের চাপ ব্যাপারটা পরিষ্কার হলেই আমরা বের করতে পারবো বায়ুমণ্ডলের চাপ কীভাবে বের করা যায়, এবং তারপরে কোনো একটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকলে তার চাপ কীভাবে বের করতে হয় সেটা আলোচনা করব। তো শুরু করব আমরা তরলের চাপ দিয়ে। তো তরলের চাপ আমরা তরলকে সবসময় একটা কন্টেনারের মধ্যে রাখি। একটা সিলিন্ডার হতে পারে, একটা ড্রাম হতে পারে, বালতি হতে পারে, যে কোনো জায়গাতে আমরা তরলকে রাখতে পারি। একটা বোতলের মধ্যেও তরলকে রাখা যেতে পারে। তো ধরে নিচ্ছি যে আমার কাছে এখানে একটা সিলিন্ডার আছে। তাহলে প্রথম হচ্ছে আমার এখানে 1 নম্বর, সেটা হচ্ছে তরলের চাপ। তরলের চাপ, এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট পাবো। সেটা কি? মনে করো আমার এখানে একটা সিলিন্ডার রয়েছে, একটা বড় আমি ওয়াটার ভেসেল নিলাম। এটা একটা চৌবাচ্চা হতে পারে। তো ধরে নিচ্ছি এটা আমার একটা চৌবাচ্চা, যে চৌবাচ্চার মধ্যে আমার এখানে জল আছে এই পর্যন্ত। এটা হচ্ছে জলের লেভেল, এই হলো জল। বেশি ছবিটাকে কমপ্লিকেটেড করব না, কিছু দাগ দিলাম জলটাকে দেখানোর জন্য। তাহলে এখানে আমার কি রয়েছে? এখানে আমার জল রয়েছে। জল হচ্ছে একটা তরল পদার্থ। এবার বলো যে এখানে যদি আমি বিভিন্ন জায়গায় তরলের চাপ বের করতে চাই, তাহলে আমার তরলের চাপ নির্ণয়ের ফর্মুলা কি হবে? আমার যে প্রথম ক্লাস ছিল সেখানে আমরা তরলের চাপের সূত্র বের করেছিলাম, যে তরলের চাপ যদি পি দিয়ে প্রকাশ করি, পি ইকুয়াল টু হবে এইচ ইন্টু ডি ইন্টু জি, যেখানে এইচটা হচ্ছে এই তরলের উচ্চতা, ডি মানে হচ্ছে এই তরলের ঘনত্ব, ডি সমান হচ্ছে তরলের ঘনত্ব, মানে এখানে জলের ঘনত্ব, আর জি এখানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। এবার তাহলে যদি আমি চৌবাচ্চার বিভিন্ন জায়গায় চাপ বের করতে চাই, যে মনে করো এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, যে কোনো পয়েন্ট আমরা নিই না কেন, যদি বলি যে এই পয়েন্টে চাপ কত, এই যে এ পয়েন্টটা বলছি আমি, এই এ পয়েন্টে চাপ কত হবে? সেটা হচ্ছে এ পয়েন্ট থেকে জলের যে সারফেসটা রয়েছে এই পর্যন্ত উচ্চতা। তো এই উচ্চতাটা এইচ, তাই এ পয়েন্টে চাপ হবে এইচ ডিজি। আবার যদি এই বি পয়েন্টটা বলি, বি পয়েন্ট থেকেও জলের উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এখানেও চাপ হবে এইচ ডিজি। সি পয়েন্ট, এখানেও চাপ হবে এইচ ডিজি। এবার দেখো, যদি আমরা বলি যে এখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো সব অনুভূমিক তলের সাথে সমান্তরাল একটা প্লেন, এটা এটা এটা। এবার এই পয়েন্টের নাম দিচ্ছি আমি এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, আর এই 3 নম্বর পয়েন্টটার নাম দিলাম সি। তাহলে এবার বলো দেখি, এই এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টে
এই তরলের চাপ কি এইচডিজি হবে? এর আনসার হচ্ছে যে না, এখানে এই পয়েন্টগুলোতে তরলের চাপ এইচডিজি হবে না। তার কারণ হচ্ছে যে নিচের যে তরলটা রয়েছে এই তরলটা আমার নিচের দিকে চাপ প্রয়োগ করবে। তাহলে আমার এখানে যদি চাপ বের করতে হয় তরলের, এখানকার চাপ কিভাবে বের করব সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে এর ওপরে কতটা তরল রয়েছে। তো এ পয়েন্টের ওপরে এই তরলটার উচ্চতা যদি আমি ধরি H1, তাহলে এ পয়েন্টে চাপ হবে PA, সেটা ইকুয়াল টু হবে H1 ইন্টু ডি ইন্টু জি। একইভাবে এ পয়েন্ট যদি H1 উচ্চতায় থাকে তাহলে বি পয়েন্টও H1 উচ্চতায় আছে, এটাও উচ্চতা হচ্ছে H1। তার মানে বি পয়েন্টেও চাপ হবে H1 ইন্টু ডি ইন্টু জি। সি পয়েন্ট সেটাও H1 উচ্চতায় আছে, তাহলে সি পয়েন্টের চাপ হবে সেটাও হবে H1 ইন্টু ডি ইন্টু জি। এর মানে পেলাম যে যদি আমি কোনো অনুভূমিক তল নিই যে তলটা জলের উচ্চতার সাথে সমান্তরাল, তাহলে প্রত্যেকটা পয়েন্টে চাপ কি হবে? একই হবে। কিন্তু যদি আমরা অনুভূমিক তল না নিয়ে এরকম একটা তল কল্পনা করি, মনে করো চৌবাচ্চাটা দেখতে কেমন? চৌবাচ্চাটা দেখতে হচ্ছে এরকম বাঁকা, চৌবাচ্চার তলাটা মনে করো এরকম বাঁকানো, এরকম দেখতে। এবার তাহলে এই পয়েন্টের চাপ, এই পয়েন্টের চাপ আর এই পয়েন্টের চাপ, এই তিনটে পয়েন্টের চাপের মধ্যে আমাকে সম্পর্ক বের করতে হবে। প্রথম ক্ষেত্রে আমি পেলাম PA, PB, PC, এরা প্রত্যেকেই সমান সমান। এবার যদি আমাকে এই তিনটে পয়েন্ট আমি এখানে দেখি, এখানে মনে করো এই উচ্চতাটা হচ্ছে H1, এই উচ্চতাটা তার থেকে বেশি হবে, এটা এর থেকে বেশি, সেটা আমি H2 নিলাম। আর এখানকার এই উচ্চতার যদি দেখি, এই উচ্চতাটা হচ্ছে আমি H3 নিলাম। এবার এই পয়েন্টের নাম দিচ্ছি A, এটা B পয়েন্ট আর এটা C পয়েন্ট। এ পয়েন্টের প্রেসার PA সেটা কত হবে? জলের যে সারফেস, উচ্চতা দেখতে হয় সবসময় যে চাপ বের করার সময় জলের যে উপরিতল বা তরলের যে উপরিতল, সেই তল থেকে এই পয়েন্টটা কতটা গভীরে আছে। তাই এইচটাকে উচ্চতা না বলে এইচ সমান আমরা লিখব গভীরতা, যে কতটা গভীরে ওই পয়েন্টটা রয়েছে। জলের মধ্যে যে কোনো জায়গায় চাপ বের করতে হলে, যেমন মনে করো আমার এখানে এটা জল রয়েছে, এই জলের এটা হচ্ছে উপরিতল, যদি আমাকে এই পয়েন্টে প্রেসার বের করতে হয়, আমি তাহলে দেখব জলের যে ওপরের তলটা রয়েছে এই ওপরের তল থেকে এই পয়েন্টটা কত দূরে রয়েছে। এই উচ্চতাটা যদি H হয় তাহলে আমার এখানে চাপ হবে HDG। নিচ থেকে কিন্তু দেখব না, উচ্চতা দেখে লাভ নেই। একই পয়েন্টে যে চাপটা প্রয়োগ হবে সেটা হবে ওপরের যে জলটা রয়েছে সেই জলের চাপ, নিচের জলের চাপটা এখানে গণনা করা হবে না। তাহলে এখানে এ পয়েন্টের চাপ হবে H1DG, বি পয়েন্টের চাপ হবে H2DG, সি পয়েন্টের চাপ হবে H3DG। এবার এখানে দেখো H3 গ্রেটার দেন H2 গ্রেটার দেন H1, তার মানে হবে PC গ্রেটার দেন PB গ্রেটার দেন PA। মানে যে পয়েন্টটা যত বেশি গভীরে থাকবে সেই পয়েন্টের চাপ তত বেশি হবে। একইভাবে যদি আমরা এরকম একটা চৌবাচ্চা নিয়ে থাকি বা এরকম একটা সিলিন্ডার নিয়ে থাকি, এখানে হচ্ছে জলের তল, এইভাবে জল এখানে আছে, যদি এখানে একটা পয়েন্ট নিই, এখানে একটা পয়েন্ট নিই আর এখানে একটা পয়েন্ট নিই, এটা বললাম পয়েন্ট A, এটা আমার পয়েন্ট B,
এটা আমার পয়েন্ট সি। এবার বলো এখানে যে এখানে কোন পয়েন্টে চাপ সব থেকে বেশি হবে। এখানে দেখতে পাচ্ছি যে সি পয়েন্টটা কতটা গভীরে আছে, জলের তল থেকে এটা এতটা গভীরে আছে, তাই সি পয়েন্টটা সব থেকে নিচে আছে, তাই সি পয়েন্টে জলের চাপ হবে সব থেকে বেশি। এই বি পয়েন্টে জলের চাপ তার থেকে কম হবে, আর এ পয়েন্টে চাপ আরও কম হবে, কারণ এ পয়েন্টটা জলের তল থেকে এই পর্যন্ত গভীরে আছে, বি পয়েন্টটা জলের তল থেকে এতটা গভীরে আছে, আর সি পয়েন্টটা জলের তল থেকে এতটা গভীরে আছে। তাহলে তল থেকে জলের সারফেস যেটা, সেখান থেকে যে যত বেশি গভীরে থাকবে সেখানকার চাপ তত বেশি হবে, আর যে যত কম গভীরে থাকবে সেখানকার চাপ সব থেকে কম হবে। তো এই তো হলো আমার তরলের চাপ। এবার আসছে আমাদের বায়ুমণ্ডলের চাপ। তো বায়ুমণ্ডলের চাপ আমাদেরকে এবারে মাপতে হবে। তরলের চাপ কি করে মেজার করা হচ্ছে সেটা তো বোঝা গেল, যে আমরা HDG বসিয়েই আমরা তরলের চাপ বের করতে পারবো। তাহলে বায়ুমণ্ডলের চাপ কিভাবে বের করা যায়? তো ধরে নিচ্ছি যে আমাদের এই হচ্ছে, মনে করো আমাদের পৃথিবী, এটা হলো পৃথিবী, আর এটা হলো পৃথিবীর চারপাশের আমাদের বায়ুমণ্ডল। এটা হলো পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডল। বায়ুর চাপ, এবার দেখো এই যে আমাদের পৃথিবী রয়েছে, এই পৃথিবীর সারফেসে বায়ুমণ্ডল কত চাপ প্রয়োগ করছে সেটা জানার জন্য আমরা কি করব, এখানে আমরা একটা সিলিন্ডার কল্পনা করে নেব, যে এখানে আমার একটা সিলিন্ডার রয়েছে, যে সিলিন্ডারটার ক্ষেত্রফল এ এখানে করে নিলাম। তাহলে এবার আমাকে বলো যে এখানে আমি বায়ুমণ্ডলের চাপ P = HDG এটা বসাতে পারবো কি পারবো না? এখানে দেখো এই সূত্রটা দিয়ে এখানে আমি বায়ুমণ্ডলের চাপ বের করতে পারবো না। কেন পারবো না বলতে পারবে? এই সূত্রটা দিয়ে এখানে বায়ুমণ্ডলের চাপ বের করতে পারবো না, তার কয়েকটা কারণ আছে। যেমন জলের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, HDG সূত্র ব্যবহার করেছিলাম। তার কারণ হচ্ছে যে জলের ক্ষেত্রে বা যে কোনো তরলের ক্ষেত্রে, এই যে আমার জলের বোতলটায় এখানে জল রয়েছে, এইখানকার জলটার ঘনত্ব যা, এইখানকার জলটারও ঘনত্ব একই, মানে এখানে ঘনত্ব যদি D হয় এখানেও ঘনত্ব D। কিন্তু তোমরা পরিবেশের আমাদের ক্ষেত্রে যে প্রথম চ্যাপ্টারটা পড়েছিলে পরিবেশের জন্য ভাবনা, সেখানে দেখবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছিল। সেই বিভিন্ন স্তরগুলোতে ক্ষুব্ধ মণ্ডল থেকে তারপরের মণ্ডল যখন যাচ্ছি, তখন সেখানে দেখেছি যে বায়ুমণ্ডলের যে ঘনত্ব, সে ঘনত্বটা পাল্টে যায়। মানে ঘনত্বটা ওখানে স্থির নয়, ঘনত্বটা যত ওপরে তত কমতে থাকবে ঘনত্ব। তার জন্য কোনো একটা পয়েন্টে এখানকার প্রেসার যখন বের করব, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো না। তার কারণ ঘনত্বটা আমি কি বসাবো, এখানকার ঘনত্ব একরকম, এখানকার একরকম, এখানকার একরকম, এখানকার একরকম, ঘনত্বটা প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা। একদম ওপরের পয়েন্টে ঘনত্ব প্রায় 0, আর নিচের পয়েন্টে ঘনত্ব সব থেকে বেশি। তাহলে ঘনত্বের আমরা নির্দিষ্ট মান বসাতে পারবো না। এইচটাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমরা উচ্চতাটা বসিয়ে দেবো বায়ুমণ্ডলের যত উঁচু পর্যন্ত আছে। আবার এই যে জি অভিকর্ষীয় ত্বরণ, এটাও কিন্তু যত আমরা ওপরের দিকে যাব কমতে থাকবে। তার জন্য আমরা এই সূত্র দিয়ে বায়ুমণ্ডলের গ্যাসের চাপ বের করতে পারবো না। কিন্তু তরলের চাপ নির্ণয় করার সময় আমরা যে পদ্ধতিটা বললাম, যে একই অনুভূমিক তলের সমস্ত বিন্দুতে তরলের চাপ একই হবে, শুধুমাত্র ওটাতে নয়, যদি আমরা এইরকম একটা নল নিই, এরকম একটা নল,
যে দেখতে হচ্ছে এরকম, এখানে এখানে এখানে। এবারে এটা জল দিয়ে ভর্তি করে দিলাম, তরল দিয়ে এখানে আমি ভর্তি করে দিলাম। এবার যদি আমরা কোনো একটা নলের এই দিকে জল ভরি, জলটা কিন্তু এদিকেও উঠে যাবে, জলটা দুদিকেই ভর্তি হয়ে যাবে। এবং আমরা দেখতে পাই যদি এই নল দুটো উচ্চতা আলাদা আলাদাও হয়, এই নলটা আর এই নলটার উচ্চতা যদি আলাদাও হয়, জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করলে এই তলের সাথে সমান যতটা জল এতটাই ভর্তি হবে, এর ওপরে আর জল উঠবে না। এর ওপর জল ঢাললে এই জলটা এদিকে উপচে পড়ে যাবে। এরপর যদি তুমি বলো যে এই পয়েন্টে চাপ এবং তার সাথে অনুভূমিক তল বরাবর এই পয়েন্টের চাপ, তো এখানে জলের উচ্চতা যা থাকবে এখানেও জলের উচ্চতা একই হবে। এটা এইচ হলে এটাও এইচ, তাই এই বিন্দুতে প্রেসার যদি পি হয় তাহলে এই বিন্দুতেও প্রেসার পি হবে, অর্থাৎ চাপগুলোও একই হবে। তার মানে জলটা যদি কানেক্টেড থাকে কোনোভাবে, তাহলেই এই বিন্দু এই দুটো বিন্দুতেই তরলের চাপ সমান হবে। এইটাকে কাজে লাগিয়ে আমরা বায়ুমণ্ডলের চাপ কত হয় সেটা বের করতে পারি। সেটা বের করার জন্য আমাদের যে প্রসেসটা করব তার নাম হচ্ছে, একটা তৈরি করব যন্ত্র যার নাম হচ্ছে ব্যারোমিটার। তো আমরা এখানে ব্যারোমিটারের সাহায্যে কিভাবে বায়ুমণ্ডলের চাপ বের করা হয় সেটা আমরা বের করব। তাহলে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি হলো? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। এই ব্যারোমিটারের সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ বের করতে পারি। একটা ব্যারোমিটারের সবথেকে সহজ একটা ছবি তোমাদেরকে দেখাই। ব্যারোমিটার দেখতে অনেক কমপ্লিকেটেড হয়, তো এই সহজ ছবিটি দেখায়। কি করতে হবে আমাদেরকে প্রথমে একটা পাত্র নিতে হবে, যে পাত্রটাতে আমি ভর্তি করে দেবো পারদ দিয়ে। তো এই পাত্রের মধ্যে আমরা পারদ ভর্তি করে দেব, এখানে পারদ আছে। আরেকটা নিতে হবে আমাদেরকে একটা কাঁচের নল, যেটা মোটামুটি 1 মিটারের কাঁচের নল। তো এটা হচ্ছে আমার একটা কাঁচের নল, যেটার এই দৈর্ঘ্যটা আমরা নেব 1 মিটার বা 100 সেন্টিমিটার। এবার এই কাঁচের নলটাকে আমরা পারদ দিয়ে ভর্তি করে দেবো, এর মধ্যে পুরো পারদ ঢেলে দেবো। তো এই কাঁচের নলটাকে আমরা পারদ দিয়ে ভর্তি করে দিলাম। পারদ দিয়ে ভর্তি করার পর এই যে খোলা মুখটা রয়েছে এটা আঙুল দিয়ে ভর্তি করব। আর এর মধ্যে তো পারদ আছে, আমি বলে দিলাম যে এর মধ্যে পারদ ভর্তি করা আছে। আঙুল দিয়ে বন্ধ করে আমরা এই হাতটাকে, এই নলের মুখটাকে এর মধ্যে ডুবিয়ে দেব। এর মধ্যে ডুবিয়ে দিয়ে পর এটাকে ছেড়ে দিলাম, তাহলে এখন এর মধ্যে পুরো পারদে ভর্তি আছে আর এই মুখটা আমার হাত দিয়ে বন্ধ করা আছে। এরপর হাতটা ছেড়ে দেবো। হাতটা ছেড়ে দিলে কি হবে? পারদ থেকে পুরো নিচে চলে আসবে? না, আসবে না। কেন আসবে না? তার কারণ দেখো, এখানে যখন তুমি হাতটা এখানে ছেড়ে দিচ্ছ, হাত ছেড়ে দিলে পারদটা নিজের ওয়েটের জন্য নিচের দিকে নামতে শুরু করবে, কিন্তু এটা পুরোপুরি নামতে পারবে না। তার কারণ হচ্ছে যখন এটা নিচের দিকে নামবে এই ওপরটাই কি হবে? এই ওপরটায় এই যে ফাঁকা দেখতে পাচ্ছ, এখানে কি বাতাস থাকবে? বায়ুমণ্ডল, এখানে বাতাস ঢুকতে পারবে না। তার কারণ হচ্ছে বাতাস ঢোকার জন্য এখানে একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা। আর এটা তো পারদের ভেতরে ডোবানো আছে, তো এখানটা আমার শূন্য স্থানে পরিণত হবে।
এখানটা হয়ে যাবে শূন্য স্থান, যেটাকে বলা হয় টরিসেলির শূন্য স্থান। এটাকে বলা হয় টরিসেলির শূন্যস্থান। এখানটা আমার পুরোপুরি বায়ু শূন্য, আর এখানে আমার থাকছে বাইরে বায়ুমণ্ডল আছে। এইবার তাহলে এটা এই অবস্থায় স্থির হয়ে যায়, এই অবস্থায় এটা থেমে যায়, এবং থেমে যাওয়ার সময় দেখা যায় যে এখান থেকে এই নিচের তলটার যে উচ্চতা, এটা হয় 76 সেন্টিমিটার। এই উচ্চতাটা আমার পাওয়া যায় 76 সেন্টিমিটার। এবার এখানে এটা নামলো না কেন, আর কেন নামতে পারছে না? তো নামার জন্য আমার কি লাগে? চাপ লাগে। এখানে দেখো বাইরে থেকে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই আমার মার্কারির কলামটা আর এখানকার যে পাত্রের আমার মার্কারি বা পারদ রয়েছে, এরা কিন্তু এখান দিয়ে কানেক্টেড, মানে এদের মধ্যে পারদ যাওয়া আসা করতে পারে। যেমন এখানে আমি কানেক্টেড ছবিটা দেখিয়েছিলাম, এরকম কানেক্টেড ছবিটা দেখিয়েছিলাম যে এখান দিয়ে জল যাওয়া আসা করতে পারে, তেমনি এখান দিয়ে পারদ যাওয়া আসা করতে পারে। তো চাইলেই পারদ ওপরে উঠতে পারে, আবার এই পারদ চাইলেই নিচে নামতে পারে, কিন্তু এর চাওয়া না চাওয়াতে কিছু যায় আসে না। চাইবে কে? চাইবে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল যেমন চাপ দেবে এই পারদ স্তম্ভটা তেমন উচ্চতায় উঠবে বা নামবে। ব্যাপারটা কি ঘটছে? ব্যাপারটা বোঝার জন্য আমি এই জায়গাটা একটু ফাঁকা করে দিচ্ছি। এখানটা ফাঁকা করে আমি অনুভূমিক তলটা এখানে এঁকে ফেললাম। এবার দেখো ইন্টারেস্টিং বিষয় যেটা বললাম সেটা হচ্ছে যে আমি একটা পয়েন্ট নিচ্ছি এই পয়েন্টটা, আর আরেকটা পয়েন্ট নিচ্ছি এই পয়েন্টটা। তাহলে একটা পয়েন্ট নিলাম আমি এই গ্লাসের যে সিলিন্ডারটা, কাঁচের নলটা, কাঁচের নলের বাইরে একটা পয়েন্ট নিলাম, আর কাঁচের নলের ভিতরে একটা পয়েন্ট নিলাম। এবারে কাঁচের নলের বাইরে এই পয়েন্টে চাপ কত হবে? তো পারদের জন্য কোনো চাপ তো এখানে থাকবে না, কারণ আমি যে পারদটা নিয়েছি সেই পারদের ওপরেই পয়েন্টটা নিয়েছি। এই ওপরের পয়েন্টে নিচের পারদ কোনো চাপ প্রয়োগ করবে না। তাহলে এই পয়েন্টে কেবলমাত্র রয়েছে একটাই চাপ, সেটা হচ্ছে P0, যেটা হলো বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ। কিন্তু এই পয়েন্টটা, এই পয়েন্টটা বলছি কাচের নলের ভেতরে পয়েন্ট, এই পয়েন্টে চাপ কত? এই পয়েন্টে চাপ হবে এই যে মার্কারির কলামটা রয়েছে 76 সেন্টিমিটার উচ্চতার, সেই চাপটা হবে। তো এই উচ্চতাটাকে যদি আমি H দিয়ে লিখি, আর এই মার্কারিটার ঘনত্ব যদি D হয়, তাহলে এই যে ভেতরের পয়েন্টটা, এই ভেতরের পয়েন্টটার চাপ হবে P = H × D × G, যেখানে D হচ্ছে পারদের ঘনত্ব, H হচ্ছে পারদ স্তম্ভের উচ্চতা, আর G হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। কিন্তু আমি একটু আগেই যে বিষয়টা আলোচনা করলাম যে একই অনুভূমিক তলের এখানকার আর এখানকার চাপ একই হয়, সেই আলোচনা অনুযায়ী আমরা বলতে পারি যে এখানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের চাপ একই হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে P0 = P। তার মানে হলো যে P0 = H × D × G। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি? এখানে পেয়ে গেলাম যে বায়ুমণ্ডলের চাপটা আমি এর সাথে তুলনা করে এর সমান লিখতে পারি। তাই বায়ুমণ্ডলের চাপ যখন আমরা বায়ুমণ্ডলের ক্ষেত্রে HDG সূত্র ব্যবহার করতে পারছি না, তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব বিভিন্ন উচ্চতায় বিভিন্ন হয়ে যায়। এমনকি জি এর ভ্যালু, যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণ, সেটাও একটা অনেক বেশি উচ্চতা যদি হয়, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 10 কিলোমিটার, সেক্ষেত্রেও পাল্টে যায়।
যদিও কম উচ্চতার মধ্যে, এই যেমন এখান থেকে এই উচ্চতাটা 1 মিটার 2 মিটারের মধ্যে জি এর ভ্যালুর কোনো পার্থক্য হয় না, বা এতটাও কম পার্থক্য হয় যেটা আমাদের ধরার দরকার নেই। কিন্তু এখানে আমি তাহলে কিভাবে বের করলাম, আমি পারদস্তম্ভ এমন তৈরি করলাম যে পারদস্তম্ভের চাপ বায়ুমণ্ডলের চাপের সাথে একই হবে। এবার যেহেতু পারদস্তম্ভের চাপ বায়ুমণ্ডলের চাপের সাথে একই, তাহলে আমি পারদস্তম্ভের চাপ দিয়েই আমি বলতে পারবো বায়ুমণ্ডলের চাপ আছে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, মনে করো তোমার 2 বন্ধু আছে, 2 বন্ধুর মধ্যে একজন বন্ধু বাইরে আছে, একজন বন্ধু তোমার কাছে আছে। এবার বললাম যে দুজনার কাছেই একই পরিমাণ টাকা আছে, মানে বাইরের বন্ধুটার মানিব্যাগে যে পরিমাণ টাকা আছে, তোমার সামনে যে বন্ধুটা আছে তারও মানিব্যাগে সেই পরিমাণ টাকা আছে, সমান সমান। তাহলে বাইরের বন্ধুটার পকেটে কত টাকা আছে সেটা যদি তোমাকে জানতে হয়, তোমার কাছে যে বন্ধুটা রয়েছে তার মানিব্যাগটা বার করে টাকা কত আছে গুনে নাও। তা তার মানিব্যাগের টাকার সঙ্গে বাইরের লোকটা সমান, তার মানে এর কাছে যে টাকাটা আছে তোমার বাইরের বন্ধুটার পকেটেও সেই পরিমাণ টাকা আছে। তার মানে বাইরের বন্ধুটার টাকা মানিব্যাগে তুমি হাতও দিলে না, কিন্তু ওর টাকাটা কত আছে বের করতে পারলে। এখানেও তেমনি, যে এই বিন্দুতে চাপ আর এই বিন্দুতে চাপ সমান, আমরা এই বিন্দুর চাপটা সরাসরি মাপতে পারবো না, কিন্তু এই বিন্দুর চাপটা মাপতে পারি। তো আমরা এই বিন্দুর চাপটা মেপে নিলাম, এবং এই বিন্দুর চাপটা মেপে নিয়ে পর সেটা বের করে আমরা বলে দেবো যে এটাই হচ্ছে এই বিন্দুর চাপ। তো এটাই হচ্ছে একটা ব্যারোমিটারের মূল কার্যনীতি, এইভাবে ব্যারোমিটার কাজ করে। ঠিক আছে, বোঝা গেছে ব্যারোমিটারটা? বোঝা না থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে কোন জায়গাটা বুঝতে পারছো না, ঠিক কত মিনিট কত সেকেন্ড। মনে করো তুমি 2 মিনিট 3 সেকেন্ডের জায়গাটা বুঝতে পারছো না, তো কমেন্টে লিখবে 02, তারপর কমেন্টে মনে করো তুমি 13 মিনিট 15 সেকেন্ডের জায়গাটা বুঝতে পারছো না, তখন তুমি কমেন্টে টাইপ করবে 13, তারপরে এই চিহ্নটা, তারপরে 15। এটার পর তুমি লিখবে তোমার বক্তব্যটা, যে আমি এটা কেন হলো সেটা বুঝতে পারছি না, আমাকে আরেকবার বলে দিন। তাহলে আমার কি হবে না, এটা তো মনে করো একটা 40 মিনিট 45 মিনিটের লেকচার, তা তুমি যদি বলো যে এই জায়গাটা যখন বলেছেন আমি বুঝতে পারিনি, এরকম ভিডিওটার মধ্যে খুঁজে দেখতে হবে যে ওই জায়গাটা কোথায় আলোচনা করেছি। কিন্তু যদি তুমি টাইমটা উল্লেখ করে দাও যে এই সময়ের জায়গাটা আমি বুঝতে পারিনি, তাহলে আমি ওই সময়ে গিয়ে দেখে নিতে পারবো যে এই জায়গাটাও বুঝতে পারিনি, এটা কী জায়গা ছিল। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের বায়ুমণ্ডলের চাপ কী করে মেজার করতে হয় বুঝে গেলাম। এবার আমরা আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানোমিটার, যার সাহায্যে কোনো একটা গ্যাসের চাপ বের করা হয়, সেই গ্যাসের চাপটা বের করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক ম্যানোমিটার কীভাবে কাজ করে। ঠিক আছে, যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। এই ম্যানোমিটারের সাহায্যে আমরা কোনো একটা গ্যাসের চাপ, আবদ্ধ গ্যাসের চাপ, এক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ আমরা বের করব না, কোনো একটা আবদ্ধ গ্যাসের চাপ আমরা ম্যানোমিটারের সাহায্যে বের করতে পারি। তো চলো দেখে নেওয়া যাক ম্যানোমিটারের সাহায্যে কীভাবে বের করব। তো দেখো, এটার জন্য আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের প্রথমেই বলে দিই, যে যদি আমার এখানে একটা নল থাকে, যে নলের এর মধ্যে মনে করো পারদ ভর্তি করা আছে, আমি পারদে ভর্তি করে দিয়েছি, এই নলের মনে করো তুমি বলছো যে আমার এই বিন্দুতে চাপ কত সেটা বাঁধতে হবে, এই বিন্দুতে চাপ কত। এতক্ষণ আমরা শুধুমাত্র পারদের চাপ বলছিলাম, এবার আমরা মোট চাপ বলবো। তো এই বিন্দুতে চাপ কত সেটা ইকুয়াল টু কত হবে, প্রথমে পারদ স্তম্ভর চাপ, এটা হবে এইচ ইন্টু ডি ইন্টু জি, যেখানে এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে এই বিন্দুতে চাপ হবে এইচ ইন্টু ডি ইন্টু জি। এটাই হয়ে গেল না, এটা হচ্ছে কেবলমাত্র পারদ স্তম্ভের চাপ। কিন্তু এখানে কি ওপর থেকে বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করছে না? মানে
আমার মাথায় যদি আমি একটা লোড নিই, তার উপর যদি আরেকটা বস্তু চাপাই, তা দুটো বস্তুই কি আমার উপর চাপ প্রয়োগ করবে না? তো এটা মনে করো হচ্ছে আমার পারদ স্তম্ভ, এটা হলো আমার পারদ স্তম্ভ সঙ্গে তুলনা করছি। এটা আমার হাতে একটা চাপ প্রয়োগ করছে। এরপর যদি আমি এর ওপর এটাকে চাপিয়ে দিই, তাহলে আমার ওপর এক্সট্রা লোড পড়ছে। তার মানে এখন এও চাপ প্রয়োগ করছে, এর উপর এও চাপ প্রয়োগ করছে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে যদি আমার এখানে মুখটা খোলা আছে, তার মানে এখানে বায়ুমণ্ডল প্রথম থেকেই P0 চাপ প্রয়োগ করছে, তারপর আবার যোগ হয়েছে যে এই পারদ স্তম্ভটা। তার মানে এখানে হচ্ছে একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর, এর কথা আছে। তো এখানে বায়ুমণ্ডল তো চাপ প্রয়োগ করছেই, তার চাপটা এখানে আমি পাবো, তার সাথে এই পারদ স্তম্ভের চাপ, মানে এখানকার মোট চাপ হবে বায়ুমণ্ডলের চাপ, তার সাথে যুক্ত হবে পারদ স্তম্ভের চাপ। এই জিনিসটাই আমরা ম্যানোমিটারের ক্ষেত্রেও দেখতে পাবো, তাই এই কনসেপ্টটা আমি তোমাকে আগেই বলে দিলাম। ম্যানোমিটারটা আসলে কি? ম্যানোমিটারটা দেখতে একটা নল, কাঁচের তৈরি একটা নল, কিন্তু সেটার আকৃতিটা হচ্ছে ইউয়ের মতো। ম্যানোমিটার দেখতে হয় ঠিক এরকম, এটা 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 একটা নলের মুখ, এরপর নলটা এই দিক থেকে নেমে যাবে, এটা এদিক থেকে নেমে যাবে, এটা ইউয়ের মতো ঘুরে ওপর দিকে উঠে যাবে। এটাকে ইউয়ের মতো ঘুরিয়ে আমি ওপর দিকে তুলে দিলাম। এটাই হচ্ছে আমার একটা ম্যানোমিটার। ম্যানোমিটার দিয়ে কি করা হয়? আমাদের ব্যারোমিটার দিয়ে যেমন বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, এই ম্যানোমিটার দিয়ে গ্যাসের চাপ মাপা হয়। গ্যাসের চাপ মাপা হয় বা পরিমাপ করা হয়, একটু ভালোভাবে বললে বিজ্ঞানের ভাষায় পরিমাপ করা হয়। এই ম্যানোমিটারটা কাজ কিভাবে করে? এই ম্যানোমিটারের মধ্যে আগে থেকেই পারদ ভরা থাকে। তো এখানে পারদ ভরে দিলাম। এই পারদটা যে কোনো তরলকে যদি একটা এরকম টিউবে ভরে দাও, তো তরলের দুদিকের উচ্চতা একই হয়। মানে এখানে আমি পারদ ভরে দিয়েছি, এই পারদের এই দিকেরও যা উচ্চতায় আছে এই পয়েন্টটা একই উচ্চতায় থাকবে। আর কারণ কি? কারণ হচ্ছে এখানকার বিন্দুতে, এখানে যে মুখটা খোলা আছে, তার মানে এই নলটার এখানে কি আছে? এই নলটার এখানে রয়েছে বায়ু। আবার এই নলটায় এখানে কি আছে? এই নলটার এখানে রয়েছে বায়ু। যেহেতু এখানেও বায়ু আছে, আবার এখানেও বায়ু আছে, তাই এই পয়েন্টে এখন চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, আবার এই পয়েন্টেও চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। দুটো বিন্দুতে চাপ একই, তাই দুটো বিন্দু একই উচ্চতায় আছে। ঠিক আছে, দুটো বিন্দু আমার একই উচ্চতায় আছে। এইবার আমি কি করব, যে আমার একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস থাকে, তাহলে সেই গ্যাসটা কত চাপ দিচ্ছে, সেই চাপটা আমাদেরকে এই ম্যানোমিটারের সাহায্যে বের করতে হবে। তো আমার একটা গ্যাসের সিলিন্ডার আছে, ধরে নাও। তো আমি গ্যাসের সিলিন্ডার নিয়ে নিচ্ছি, এগুলো আমি মুছে দিই, এগুলো মুছে দিলাম। এবার আমি একটা গ্যাস সিলিন্ডারের সাথে একে যুক্ত করে দেবো। তো ধরে নাও এটা হচ্ছে আমার গ্যাসের সিলিন্ডার, এটা হলো আমার গ্যাসের সিলিন্ডার, যেটাতে গ্যাস ভর্তি আছে। এবং এই গ্যাসটার চাপ ধরে নিচ্ছি P। তাহলে এবার এই গ্যাস সিলিন্ডারের চাপটা আমাকে কত মাপতে হলে এই গ্যাস সিলিন্ডারের সাথে একে যুক্ত করতে হবে। তো আমি গ্যাস সিলিন্ডারের সাথে একে যুক্ত করে দিলাম। যেই তুমি গ্যাস সিলিন্ডারের সাথে একে যুক্ত করবে, তখন কি হবে,
যে গ্যাসের এই যে চাপটা, এই চাপটা কিন্তু এই পর্যন্ত এসে পড়বে। এবার মনে করি গ্যাসের চাপটা, গ্যাসটাকে হাই প্রেসারে রাখা আছে, মানে গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি। তো যদি গ্যাসের চাপ এদিকে বেশি হয়, বায়ুমণ্ডলের চাপ কম হয়, তাহলে কি হবে, এই গ্যাসটা বেশি চাপের জন্য এই পারদ স্তম্ভটাকে ঠেলে নিচে নামিয়ে দেবে। তো পারদ স্তম্ভ থেকে ঠেলে মনে করো এখান পর্যন্ত ও নামিয়ে দিল। তো এই পারদটা যাবে কোথায়? পারদটা বাধ্য হয়ে কি হবে, এই দিকে উঠে আসবে। তো এই পারদ স্তম্ভটা এদিকে উঠে গেল, এটা দেখতে হয়ে গেল এরকম। মানে এবার পারদ স্তম্ভটা এদিকে নিচে নেমে গেছে, এদিকে উপরে উঠে গেছে। এবার এখানে আমরা গ্যাসের চাপটা কিভাবে বের করব দেখো। এখানে গ্যাসের চাপটা বের করার জন্য আমি এখানে যেখানে পারদের উপরিতলটা রয়েছে, দেখো এখানে পারদের এইদিকে একটা তল দেখতে পাচ্ছি, এদিকে একটা তল দেখতে পাচ্ছি। পরিষ্কার বুঝতে পারছো যে এইখানকার আর এইখানকার উচ্চতা একই নয়। এখানটা বেশি উঁচুতে আছে, এখানটা কম উঁচুতে আছে, এটা আরও নিচে আছে। আর একটা তরলে যে যত নিচে থাকে সেখানকার চাপ তত বেশি হয়। একটা তরলের মধ্যে এই পয়েন্টের চাপের থেকে এই পয়েন্টের চাপ বেশি, যত বেশি নিচে থাকবে তত চাপ বেশি। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা নিচে আছে। এখন এই পয়েন্টে যে চাপটা কাজ করছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ P0। এই যে বায়ুমণ্ডল এখান থেকে চাপ দিচ্ছে ওপর দিক থেকে, বায়ুমণ্ডল ওপর দিক থেকে এর উপর চাপ দিচ্ছে, সেই চাপটা হচ্ছে P0। আর এখানকার চাপটা কে দিচ্ছে? এখানকার চাপ দিচ্ছে এই গ্যাসটা, সেটা আমি PG লিখছি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি হবে। তার কারণ হচ্ছে এই পয়েন্টটা নিচে আছে, এই পয়েন্টটা উপরে আছে। কিন্তু কত বেশি হবে সেটা মাপতে হলে এখান থেকে আমি একটা হরাইজন্টাল বা অনুভূমিক লাইন এঁকে নিলাম। এখান থেকে কি বলতে পারি, যেহেতু এই বিন্দুটা আর এই বিন্দুটা একই অনুভূমিক তলে আছে, তাই এখানকার চাপ এবং এখানকার চাপ সমান। তার মানে এখানকার চাপ যদি PG হয়, তাহলে এই বিন্দুর চাপও হচ্ছে PG, আর এই বিন্দুর চাপ হচ্ছে P0। এবারে PGটা কত হবে? PG একটু আগেই যে ছবিটা বললাম, যেটা হচ্ছে যে এইরকম একটা যদি মার্কারি কলাম থাকে আমার, কোনো একটা বিন্দুতে চাপ মানে হবে এখানকার বায়ুমণ্ডলের চাপ প্লাস এই স্তম্ভটার চাপ, মানে PG ইকুয়াল টু হবে এই স্তম্ভটার চাপ, এখান থেকে এই স্তম্ভটার চাপ, এটা H বললাম। তাহলে এটা হবে PG ইকুয়াল টু, প্রথমত বায়ুমণ্ডলের চাপটাও এই বিন্দুতে কাজ করবে, তার সাথে হবে H ইন্টু ডি ইন্টু জি। এইভাবে আমরা একটা ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ বের করতে পারি। এটাকে তোমরা আরও অনেকভাবে লেখা যেতে পারে। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবে এরকম দেওয়া থাকবে যে ধরে নাও এটার যে তলটা, এর উচ্চতা হচ্ছে নিচের থেকে দেখলে H2, আর এদিকের উচ্চতাটা নিচের থেকে দেখলে H1। তো আমার তো দরকার হচ্ছে এই উচ্চতাটা H, এটা তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে এখানে H1 এখান থেকে এতটা, আর এটা H, দুটো মিলে H2, মানে H2 ইকুয়াল টু হচ্ছে H1 প্লাস H, মানে H ইকুয়াল টু হয়ে যাচ্ছে H2 এখান থেকে এতটা মাইনাস এতটা, সেটা হচ্ছে এতটা মাইনাস H1। তাই এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে গ্যাসের চাপ PG ইকুয়াল টু বায়ুমণ্ডলের চাপ প্লাস ওদের লেভেল দুটোর উচ্চতার পার্থক্য ইন্টু ডি ইন্টু জি। এইভাবে আমরা বায়ুমণ্ডলের চাপ একটা ম্যানোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি।
এবার বলো তো, যদি আমার কোনো একটা গ্যাস সিলিন্ডারের গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চাপের থেকে কম হয় তাহলে কি হবে? তো গ্যাসের চাপ যদি বায়ুমণ্ডলের চাপের থেকে কম হয় তাহলে এটা দেখতে হয়ে যাবে ব্যাপারটা এরকম, যে এই হলো আমার গ্যাসের সিলিন্ডার। এই গ্যাস সিলিন্ডার থেকে আমি একটা ম্যানোমিটারকে কানেক্ট করেছি। এই যে ইউ আকৃতির নল দিয়ে। এইবার এটা ম্যানোমিটারটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসের চাপ যদি বায়ুমণ্ডলের থেকে কম হয়, দেখো যার চাপ বেশি মার্কারের এই মুক্ত তলটা সেদিকে বেশি হলে নিচে থাকবে। তাই যদি বায়ুমণ্ডলের চাপ বেশি আর গ্যাসের চাপ কম হয়, এখানে মনে করো কম পরিমাণ গ্যাস আছে, গ্যাসের চাপ কম, তাহলে এখানকার মার্কারের লেভেলটা বেশি উঁচুতে উঠে যাবে আর এই দিকের মার্কারের লেভেলটা কম উঁচুতে থাকবে। এটা এবার এই বিন্দুতে যে চাপটা কাজ করছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, এই বিন্দুতে যে চাপটা কাজ করছে সেটা হচ্ছে এই গ্যাসটার চাপ। গ্যাসটা এখান থেকে চাপ দিচ্ছে, এই যে সু করে এখানে চাপ দিচ্ছে, আর এখানে বায়ুমণ্ডল উপর থেকে ঢুকে এখানে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। এবার এখানকার উচ্চতা হচ্ছে H1 আর এখানকার উচ্চতা হচ্ছে H2। আমার দরকার এই হাইট থেকে এখান থেকে এই পর্যন্ত উচ্চতার পার্থক্য, কারণ আমরা চাপটা কি করব, যে এই বিন্দুতে চাপ যদি P0 হয় তাহলে এই বিন্দুতেও চাপ হবে P0, তাহলে এই বিন্দুরও চাপ হচ্ছে P0। আর এই যে অংশটা, এই অংশটার উচ্চতা H বললে H ইকুয়াল টু হবে H2 বিযুক্ত H1। তাহলে আমি পাবো এক্ষেত্রে P0 ইকুয়াল টু গ্যাসের চাপ তো আছেই, তার সাথে আছে প্লাস H2 মাইনাস H1 গণিত DG। তার মানে এক্ষেত্রে গ্যাসের চাপ হবে PG ইকুয়াল টু P0 মাইনাস H2 মাইনাস H1 DG। তাহলে এক্ষেত্রে হয়েছিল প্লাস, কারণ গ্যাসের চাপ বেশি ছিল, এক্ষেত্রে হয়েছিল মাইনাস। তার মানে মার্কারির কলাম প্রথমে সমান সমান থাকে, এরপর যদি ডান দিকে চাপটা বেশি দিই সে নিচে নেমে যাবে, এ উপরে উঠে যাবে। এরপর কি হবে, এই পার্থক্য যেটা, এই পার্থক্যটাই হবে দুদিকে চাপের পার্থক্য, এদিকে প্রেসার PG এদিকে P0, তো PG মাইনাস P0 সেটা হবে HDG। আবার যদি কম হয় তখন এটা এদিকে উঠে যাবে। কিন্তু এখানে মনে রাখবে সেটা হচ্ছে যে মার্কারি কলাম যদি এদিক থেকে নামে তো এদিক থেকে উঠবে, তার মানে এদিক থেকে যদি মার্কারির কলামটা X নামে তো এদিকেও X পরিমাণ উঠে যাবে। মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেটা ইউ আকৃতির নল আছে মনে করো, এই ইউ আকৃতির নলে মনে করো মার্কারি আমি ভর্তি করে রেখেছি, তাহলে মার্কারি এদিকে যেখানে থাকবে এদিকেও সেখানে থাকবে, এটা হচ্ছে মার্কারির কলাম। এইবার যদি মনে করো আমি এই দিকে চাপ বাড়াই আর এই দিকে চাপ কমাই, তো মার্কারিটা মনে করো এখান থেকে এতটা নেমে গেল, X পরিমাণ নেমে গেল, এই জায়গাটা খালি হয়ে গেল। তো এই X পরিমাণ মার্কারিটা যাবে কোথায়? নিশ্চয়ই এদিকে X পরিমাণ উপরে উঠে এটা ভর্তি করবে। তো এটা X নেমেছে, এটা X উঠেছে, তা প্রথমে ছিল এটা এখানে, এখন এইখানটা এখানে গেছে আর এখানে গেছে, ডিফারেন্সটা কত তৈরি হবে? এই যে এদিকটা X উঠেছে বলে এটা X আর এটা X নেমেছে বলে এটা X, তার মানে H ইকুয়াল টু যেটা হয়েছে সেটা হচ্ছে 2X। তার মানে হচ্ছে যে ম্যানোমিটারে যুক্ত করার পর একটা নলে যদি
মার্কারির লেভেলটা 2 সেন্টিমিটার নেমে যায় তো অন্য দিকের নলেজটা 2 সেন্টিমিটার উপরে উঠে যাবে। ফলে যে পার্থক্যটা তৈরি হবে সে পার্থক্যটা হবে এদিকে 2 সেন্টিমিটার নামলো, এদিকে 2 সেন্টিমিটার উঠলো, টোটাল পার্থক্য হলো 4 সেন্টিমিটার। তখন এইচের মানটা হবে 4 সেন্টিমিটার। তাহলে এটাই ছিল আমাদের গ্যাসের চাপ বের করার পদ্ধতি ম্যানোমিটারের সাহায্যে। ক্লাস বুঝতে না পারলে কমেন্ট করবে। আর আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব বয়েলের সূত্র।